হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে সকাল সকাল 6টা বাজার আগে কিন্তু আমি উঠে গেছিলাম ঘুম থেকে। এই সোজা চলে গেলাম মুখ ধুতে, কারণ আমাদেরকে বেরোতে হবে। আমি, মা, বাবা আর পুচকি যাচ্ছে হচ্ছে আমার বাপের বাড়ি ফ্যামিলির সাথে চাকদা মঠে। আর যেহেতু আজকে সারাদিনের ব্যাপার, তাই বেশি করে ময়েশ্চারাইজার আর বেশি করে প্রাইমার মেখেছি আমি। সানস্ক্রিনটাও কিন্তু আমি ভুলিনি, সানস্ক্রিনটাও আমি ভালো করে মেখে নিয়েছি, কারণ যেহেতু সকাল সকাল রোদ উঠে গেছে অলরেডি বাইরে, তাই সারাদিনই রোদ হবে বলে বুঝতেই পেরেছি। সারাদিনের ব্যাপার, তাই জন্য বিবি ক্রিমের সাথে মিক্স করে নিয়েছি হচ্ছে দুটো শেডের ফাউন্ডেশন, একটা হচ্ছে মাইগ্ল্যামের আর একটা হচ্ছে মেবেলিনের। আর আমি জানি না কেন, বাট আমি কিন্তু হাত দিয়ে ফাউন্ডেশন ব্লেন্ড করাটাই বেশি প্রেফার করি। আমার যেন মনে হয় হাত ইউজ করলে ফাউন্ডেশনে আরো ভালোভাবে ব্লেন্ড হয়। তারপরে কিন্তু আর ভিডিওটা করতে পারিনি, কারণ আমার মেয়ে কিন্তু স্ট্যান্ডটা ফেলে দিয়েছিল। মেয়ে দুবার ধরে পটি করেছিল, তারপর আর ওকে চান টান করিয়ে পরিষ্কার করিয়ে ড্রেস আপ করাতে করাতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের। প্রায় 1 ঘন্টার মতো ওরা বাগুইহাটিতে দাঁড়িয়েছিল, আর সেখান থেকে আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেছিলাম। আর ওই তাড়াহুড়োর মধ্যে আর ভিডিও শ্যুট করা হয়নি আমার, তাই একেবারে গাড়িতে উঠে পরেই ভিডিওটা স্টার্ট করলাম। এই যে আমি, আমার বোন, আমার মাসি, মা, বাবা, শ্বশুর শাশুড়ি আর পুচকি কিন্তু একটা বড় গাড়িতে যাচ্ছিলাম। মামা, মিমি, ভাই, দিদা আর মেশু কিন্তু আরেকটা গাড়িতে ছিল। সেই গাড়িটা অনেক আগেই পেরিয়ে গিয়েছিল, তাই জন্য আমাদের সাথে এখানে আর দেখা হয়নি। সকাল সকাল বেরোনোর কারণে আমরা কিন্তু রাস্তা ফাঁকা পেয়েছিলাম আর খুব স্মুথলি গাড়ি চলেছে, যেহেতু কোনো জ্যাম ট্যাম ছিল না। মামা মেশোরা কিন্তু পিএম হোটেলে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, কারণ ওরা ওয়াশরুম যাচ্ছিল, চাটা খাচ্ছিল, তাই জন্য। তাই আমরাও পিএম হোটেলে দাঁড়িয়ে পড়লাম, ওদের সাথে মিট করে একটু চাটা খেয়ে কিছু খেয়ে বেরিয়ে পড়বো। চা খাবার পরে কিন্তু এখানে সবাই মিলে দাঁড়িয়ে আমরা একজোট হয়ে এখানে গল্প করছিলাম, আর সবাই মিলে আমার মেয়েকে কোলে নিচ্ছিল, খেলা করছিল, ওর সাথে আনন্দ করছিল। তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, যেহেতু অনেকটাই পৌঁছে গেছি আর মাত্র একটুখানি রাস্তা, তাই আর বেশি দেরি করলাম না। আর আমি তো স্পেশালি খুবই এক্সাইটেড ছিলাম, খুবই খুশি ছিলাম, যেহেতু এতদিন পরে আবারও যাচ্ছি, 2 বছর পর আবার যাচ্ছি চাকদা। 2 বছর আগে কিন্তু আমি এইভাবেই গাড়ি করে মাসিদের সাথে এই মঠেতেই এসেছিলাম। সেবার কিন্তু আমার মা আসেনি, আমি একাই এসেছিলাম মাসিদের সাথে, কারণ মা তখন জব করতো আর মা ছুটি পেতো না। এখানেই কিন্তু আমার মাসির শ্বশুর বাড়ি আর মেশো আর গাগুনের বাপের বাড়ি, আর বৌমনিরও কিন্তু বাপের বাড়ি এখানেই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেছি মঠে, আর সবাই গাড়ি থেকে নেমে পড়েছি। আর দিদার জন্য তো এখানে প্রচুর ফ্যান ফলোয়িং, দেখলাম দিদাকে এসে নিয়ে গেল গেট থেকে, আর আমাদের তো কেউ পাত্তাই দিল না, আমাদের তো একা একাই যেতে হলো। মনে দুঃখ মুখে হাসি নিয়ে ঢুকে পড়লাম মঠের ভিতরে। সত্যি বলতে গেলে মঠটা একটুও পাল্টায়নি, 2 বছর আগে যা দেখেছিলাম 2 বছর পরেও তাই দেখছি। তারপর হাত পা মুখ ধুয়ে সোজা ঢুকে পড়লাম মঠের ভিতরে মাসির পিছন পিছন। মঠে কিন্তু মাসিদের আত্মীয় আর আমার ছোটবেলাকার ফেভারিট কিছু মানুষজন এসেছিল আমাদের সাথে দেখা করতে। সবাই তো আমাকে দেখে একেবারে অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, কারণ 2 বছর আগের আমি আর এখনের আমির মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স আছে। তখন 2 বছর আগে তো আমি বিশাল রোগা ছিলাম, আর এখন তো আমি অতিরিক্ত মোটা হয়ে গেছি, আর তারপরে কোলে বাচ্চা। তখন তো আমার বিয়েও হয়নি যখন আমি গিয়েছিলাম। আমার বিয়ে হওয়ার পর থেকে কিন্তু ওরা এইবারে প্রথম আমাকে দেখলো। আমরা ঢোকার কিছুক্ষণের মধ্যে কিন্তু আরতি এখানে শুরু হয়ে গিয়েছিল, আর এখানে কীর্তন হচ্ছিল, আর এই দেখো মামা খঞ্জনি বাজাচ্ছে। অলরেডি শর্টস ভিডিওতে আমি ভিডিওটা ছেড়ে রেখেছি, অরিজিনাল যে ভিডিওটা আছে উইথ সাউন্ড। সবাই তো মামাকে অবাক হয়ে দেখছিল যে হঠাৎ করে এসে হঠাৎ করে খঞ্জনি বাজাতে শুরু করে দিল, তাও কি করে তালে তালে মিলাচ্ছে। অনেক লোক হয়েছিল, আর বলতে গেলে আমাদের আত্মীয় স্বজনই বেশি ছিল, আমরাই বেশি লোকজন ছিলাম। আর হয়তো সকাল থেকে ঘুম থেকে উঠে থেকে রেডি হয়ে থেকে খুবই এক্সাইটেড যে ও ঘুরতে যাচ্ছে, ও টাটা যাচ্ছে। আর তোমরা তো দেখলে যে সবাই কি সুন্দর ওকে শুয়ে প্রণাম করাচ্ছিল, আরো করলো। প্রণাম ও কীর্তন শেষে আমরা কিন্তু গেলাম একটা আত্মীয়র বাড়ি, আর যেতে যেতে দেখো কি দেখতে পেলাম, একটা গরু যেন তো গোয়াল থেকে মুখ বাড়াচ্ছিল, আর এইদিকে তো দেয়ালটা ছিল, দেখা যাচ্ছিল না অতটা, কিন্তু মুখটা কি সুন্দর বাড়িয়েছে দেখো। আমরা যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়ি কিন্তু আমি 2 বছর আগে যখন এসেছিলাম মঠে তখনও গিয়েছিলাম, আর আমার ওখানে গিয়ে থেকে 2 বছর আগে সব কথাই মনে পড়ছিল। সবাই কিছুটা এগিয়ে গিয়েছিল, আমি তো মিমি আর বোনের সাথে ছবি তুলতে তুলতে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা সবাই মিলে একটাই রুমের মধ্যে বসে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, আর তারপরে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা যাবো হচ্ছে বৌমনির বাপের বাড়ি। যেমন ভাবনা তেমন কাজ, বেরিয়ে পড়লাম সবাই মিলে বৌমনির বাড়ি যাবো। 2 বছর আগেও কিন্তু আমরা এইভাবেই বৌমনির বাড়ি গিয়েছিলাম, এই সময়টাতেই গিয়েছিলাম, কারণ আমরা সন্ধ্যা আরতি দেখিনি, সোজা বৌমনির বাড়ি থেকে বাড়ি চলে গিয়েছিলাম। তবে এবারে কিন্তু আমরা সন্ধ্যা আরতি দেখেই যাবো, আগে বৌমনির বাপের বাড়ি যাবো, সেখান থেকে ফিরে এসে মঠের আরতি দেখবো, তারপরে আমরা বাড়ি চলে যাবো। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কে যারা পিছনে পাগলামো করছে, এগুলো কিন্তু আমার ভাই বোনরা। এটা হচ্ছে আমার মামার ছেলে শ্রিয়ান বতাক, পিছনেরটা হচ্ছে অর্ক আমাদের একটা কাকিমার ছেলে, আর এটা হচ্ছে বাবাই আমাদের বৌমনির পোলা, আর ওই যে আমার বোন। আমার বোনকে নিয়ে এটা তো না দিলেও চলবে, আমার বোনকে তো তোমরা সবাই চেনো, ওর পাগলামো তো তোমরা আগেও দেখেছো, আর এখন নতুন করে কি বা দেখবে। সবাই এখানে দেখছিল যে আমি ভিডিও করছি, সেই জন্য এসে আমার ক্যামেরার সাথে যা নয় তাই করে জানো তো ওরা মজা করছিল। আর এই দেখো গল্প করতে করতে হঠাৎ গরুর আওয়াজ পেলাম, তখন গিয়ে দেখি এতগুলো গরু, এগুলো কিন্তু মঠেরই গরু। আমি আর আমার ভাই একটা সিঁড়ির উপরে চড়ে এইসব গরুগুলোকে দেখছিলাম, আর ওদের কেমন করে খেতে দিচ্ছে, কেমন করে রাখছে সব দেখছিলাম। তারপরে আমি, বোন, ভাই সবাই মিলে গিয়েছিলাম এই গোয়ালের ভিতর। কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে পড়লাম বৌমনি বাড়ি যাওয়ার জন্য। বৌমনি বাড়িটা বেশি দূর তো ছিল না, তবে কিছুটা দূর ছিল, যার জন্য আমাদের গাড়ি নিয়ে বেরোতে হলো, কারণ সেখান থেকে হেঁটে তো যাওয়া যেত না। ফাইনালি আমরা তারপরে বৌমনির বাড়ি পৌঁছে গেলাম। ওদের বাড়ি গিয়ে আমার এতটাই ভালো লাগছিল যে কি বলবো, যেন মনে হচ্ছিল আমি দেশে চলে এসেছি। আবার মোষগুলোকে কি সুন্দর দেখতে, তাই না? এগুলো কিন্তু প্রতি বছর চেঞ্জ হয়, এটা আমি জানতাম না, আমাকে
আমাকে ভাই বলে দিল। দেখছো বৌমনি বাপের বাড়ি এসে কি খুশি। আমি বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোষগুলোকেই দেখছিলাম। আর ওই দিকটা দেখলে ট্রাক্টর রাখা ছিল একটা নীল কালারের। ঢুকতে না ঢুকতে একটা বড় বিড়াল দেখতে পেয়েছিলাম, তারপরে জানতে পারি তার বাচ্চা কাচ্চাও রয়েছে, সে আবার নাকি বস্তার পিছনে লুকিয়ে আছে, তাই চলে গেলাম দেখতে। 2 বছর আগে যখন আমরা এসেছিলাম তখনও আমরা এই উঠোনেই বসে গল্প করছিলাম, আবার 2 বছর পরে আজকে যখন এসেছি তখন সবাই মিলে এখানেই বসে গল্প করছি। তারপর আমরা বেরিয়ে পড়লাম শশার ক্ষেত দেখবো বলে। প্রথমে তো অনেকটা দূরে বলছিল গাগুন, আর বলছিল যে যেতে হবে না, গেলে এখন সন্ধ্যা আরতি মিস হয়ে যাবে, বাট ফাইনালি আমরা চলে গেলাম। এমন একটা কাজ করলো তোমাদেরকে না বলে আর পারছি না, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছিল। ও না পিচগুলোকে উপরের দিকে ছুড়ছিল আকাশের দিকে, আর জানো তো এসে একটা পিচ ওর গায়েই পড়েছিল। তারপর গাড়ি করে আমরা চলে গেলাম খেতে, কিন্তু গিয়ে দেখলাম ক্ষেতটা এমন কিছু দূরে ছিল না, একেবারেই পায়ে হেঁটে আসার মতো। ভাই বোনরা আসছে বলে তো আমি ওদের পিছন পিছন চলে এসেছিলাম বৌমনি আর গাগুনের সাথে। তবে আমার শাশুড়ি আর আমার মাসি কিন্তু আসেনি, আমার মেয়েকে নিয়ে ঘরেই রয়েছে। দেশে তো অনেকবারই গরুর দুধ দোয়া দেখেছি, তবে এখানে যখন দেখলাম তখন আমি দাঁড়িয়ে গিয়েছিলাম একটু দেখার জন্য। ও মা, পিছন ফিরে দেখি কিনা ওরা অনেকটা এগিয়ে গেছে, তাই জন্য আমিও পিছন পিছন দৌড় দিলাম। কি আর করবো, ছেড়ে চলে যাচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি শশা খেতে, আর গাগুর আমাদেরকে দেখাচ্ছে যে কোথায় কোথায় শশা রয়েছে। আমরা কিন্তু ক্ষেতের মধ্যে রাস্তায় দাঁড়িয়েছিলাম, ক্ষেতের ভিতরটা ঢুকিনি, কারণ ভিতরে কাদা ফাদা ছিল, শ্যাওলা ছিল অনেকটা, আমরা পরেও যেতে পারতাম, যেহেতু আমাদের অভ্যাস নাই। আর তাছাড়া ঘুরতে এসে হাত পা ভাঙার আমার কোনো ইচ্ছা নাই। শশার ফুলগুলো দেখছো কি সুন্দর সুন্দর দেখতে না, আর কালারটাও কি ব্রাইট। তার সাথে ওই দেখো ভিতরের দিকে একটা শশাও ঝুলছে দেখছো। আরে দেখো বেরোনোর সময় ভাই আমার ভারী ব্যাগটাকে গলার মধ্যে ঝুলিয়ে নিয়েছিল, আমি তো নিতে পারছিলাম না যেহেতু অনেকটা ভারী ছিল, আর ক্যামেরাও করছিলাম তাই ধরতে পারছিলাম না। আর ভাই ব্যাগটাকে নিয়ে আমার কষ্ট কমানোর চেষ্টা করছিল, আর ওর অবস্থাটা দেখো কি হয়ে গেল। এক হাতে পাকা শশা, আরেক হাতে প্লাস্টিক, আর গলার মধ্যে ওই ভারী ব্যাগটা। সবই মোটামুটি ঠিকঠাক ছিল, হঠাৎ দেখি ভাই আবার গিয়ে ওর হাতটা ধরে নিয়েছিল। যাও বা কিছু একটা বাকি ছিল, ভাই সেটাকে 16 আনা পূর্ণ করে দিল। এদিকে আবার সন্ধ্যেও নেমে আসছে আর অন্ধকারও হয়ে যাচ্ছে, আর ওইদিকে আরতি শুরু হবে বলে সবাই তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম মঠে যাওয়ার উদ্দেশ্যে, কারণ না হলে আরতি মিস হয়ে যাবে। যেই শুনতে পারলাম যে একটা নাকি অলরেডি দল এসে কীর্তন করে দিয়ে চলে গিয়েছে, সবে সবে মনটা খারাপ হতে যাচ্ছিল, তখনই আরেকজন বললো যে না, আবারও কীর্তন হবে এই পাঠগুলো শেষ হলে। আর এই পাঠটা কিন্তু আমাদের জন্যই ছিল, মহারাজ কিন্তু আমাদের জন্যই নতুন করে আবার ওই গল্পটা বললেন, না হলে এখানকার সবাই তো জানেই গল্পটা। আর এই দেখো কীর্তনের আগেটায় কটা লোক হয়েছে, দেখো কতগুলো লোক, মন্দিরের বাইরে পর্যন্ত লোকজন বসে আছে সিঁড়িতে। তারপর আমরা এখানে সবাই মিলে উঠে দাঁড়ালাম, কারণ এখানে গোছ গাছ হচ্ছে, এবারে যাবে হচ্ছে সবাই গৌ পূজা দেখতে। এর মাঝেই কিন্তু একটা ঘটনা ঘটে গেছিল, যেটার ক্লিপস আমার কাছে নেই। বাচ্চা গরু ঢুকে কিন্তু গোতাগুতি শুরু করে দিয়েছিল, একজনকে তো প্রায় গুটিয়েই দিয়েছিল বলে। আর এই যে আমরা সকলে চলে এসেছি গোয়াল ঘরে গৌ পূজা দেখবো বলে। এখন এখানে তো গৌ পূজা হচ্ছে, তবে অন্য জায়গায় কিন্তু গরুর বিয়াও হয়। আর দেখো খালি কটা লোক হয়েছে গৌ পূজা দেখার জন্য, আর এত লোকের মাঝখানে আর দাঁড়ানোর ভরসা ছিল না আমার, কারণ কখন কে জানি গরুর এগিয়ে গিয়ে আবার দিল ছুট, তখন কোথা পালাবো, কারণ একটুকুনি সরু একটা গেট। আর মনের ভিতরে তো একটাই ভয় যে যদি কোনো রকম ভাবে গরু খোঁজে যায় তাহলে কি যে করবে তার কোনো ঠিক নাই, কেঁদে কুল পাবো না। আবার পিছনে দাঁড়িয়ে দেখি যে মেশোনা আর মামারা কোথায় দেয়ালের উপর থেকে উঁকি মেরে মেরে দেখছে। আমি বলি ওরা নিশ্চয়ই সেফ জায়গায় কোথাও একটা দাঁড়িয়ে আছে, তাহলে আমিও সেখানে গিয়ে দাঁড়াই, যদি গরু ওরকম খেপে যায় তাহলে পালাতে তো পারবো অন্তত। গিয়ে দেখি দেয়ালের পাশে কিছু সিমেন্টের বস্তা রাখা ছিল, তার উপরে চড়ে ওরা দেখছে গরুর এই পুজো। গরু শিং ফুকিয়ে দেবে সেই ভয়ে আমিও চড়ে পড়লাম সিমেন্টের বস্তার উপরে, আর দেয়ালের ওপার থেকেই দেখতে শুরু করলাম পুজোটা। তারপর সবাই মিলে এসে এখানে দাঁড়িয়েছিলাম, দেখো কত লোকজন, আকাশ প্রদীপ দেওয়া হবে সেই জন্য। এইটা যেহেতু আমাদের প্রথমবার ছিল, আর আগের বছর যেহেতু আমরা এইসব কিছু অ্যাটেন্ডই করতে পারিনি, তাই জন্য আমি তো ভেবেছিলাম প্রথমে আকাশ প্রদীপ জ্বালাচ্ছে মানে হচ্ছে ফানুস জ্বালাচ্ছে। আমার সাথে সাথে কিন্তু আমার মায়েরও কিন্তু ওই ভুল ধারণাটাই ছিল, কিন্তু বাইরে এসে দেখি এখানে আকাশ প্রদীপ অন্য রকমের। একটা লম্বা মতো পাইপের মধ্যে সুতোর দ্বারা ঝোলানো আছে দুটো লণ্ঠনের মতো আকাশ প্রদীপ, সেই দুটি জ্বালিয়ে আর তুলে দিল উপরের দিকে, ওটাই নাকি আকাশ প্রদীপ জ্বালানো। এটা শুনে হয়তো তোমরা অনেকেই আমার উপরে হাসবে, বলবে এইটুকুনিও জানো না তুমি। না গো, আমি জানি না সত্যি বলতে গেলে এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, যেহেতু মঠে মন্দিরে যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু ঘুরে ফিরে চলে এসেছি, কোনোদিন এত বড় করে অনুষ্ঠান অ্যাটেন্ডও করিনি। অনুষ্ঠান বলছি কারণ ওদের ওখানে কিছু পূর্ণিমা বা কিছু ছিল, যেটার কারণে গরু পুজো হয়েছে সেই দিনে। উপলক্ষটা অবশ্য মহারাজ গুছিয়ে বলেছিলেন, তবে আমার মনে নেই। আর সবসময় কি সব কথা মনে থাকে বলো তো? এইদিকে আবার দেখো আরতিও শুরু হতে চলেছে, আর কীর্তনও হবে এক্ষুনি। চলো এই সুযোগে তোমাদেরকে জগন্নাথ দর্শন করিয়েই দিই। দেখছো কি সুন্দর করে কীর্তনের তালে তালে ভক্তরা নাচছে, আর এই পুচকি বাচ্চাটাকে দেখো, ও কিন্তু 2 হাত তুলে গোবিন্দর গানে নিচে যাচ্ছে।
এই ব্লগটা কিন্তু অন্য কোনো ব্লগের চেয়ে অনেকটাই লম্বা, অনেকটাই বেশি সময় ধরে করেছি। কারণটা এটাই যে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে সবটা তুলে ধরতে চেয়েছি, আর বারে বারে কিন্তু জগন্নাথ ঠাকুরের মুখদর্শন তোমাদেরকে করাতে চেয়েছি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের পরিক্রমাও শুরু হয়ে গেছে। আমরা গোটা মন্দিরটাই পরিক্রম করে ঘুরবো। আমরা সবাই পিছন পিছন যাচ্ছিলাম, কীর্তনের দল কিন্তু সবাইকে লিড করছিল। সামনে ওনারা কীর্তন গাইতে গাইতে যাচ্ছেন আর আমরা ওনাদের পিছন পিছন পরিক্রমা করছি। সত্যি বলতে গেলে মঠে মন্দিরে গেলে পরে না মনটা একেবারে শান্তি হয়ে যায়, যেন মনে হয় যে কত জন্মের পুণ্য কামিয়ে নিয়েছি। এবারে তোমরা বলবে সবই তো দেখালে, তবে এদের নাচটা ভালো করে দেখালে না কেন? এদের নাচটাও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়েছি, শর্টস ভিডিওতে অলরেডি আমি ছেড়ে রেখেছি, তোমরা চাইলে ওটাকে দেখে নিতে পারো, নিচে আমি মেনশন করে দিচ্ছি। এসব শেষ হতে হতে প্রায় 8টা পেরিয়ে গেছে। 8টা 15 বাজে যখন আমরা বেরোচ্ছি। আমার মেয়ের কিন্তু প্রচুর ঘুম পাচ্ছিল, আর ঘুমটা ভেঙে যাওয়ায় ও কিন্তু খুব ইরিটেট হয়ে গেছিল, তাই জন্য অনেক কান্নাকাটিও করছিল। আর বৌনি বাপের বাড়ি থেকে কিন্তু অনেক কিছুই আমাদের জন্য পাঠিয়েছিল, আর সব যেহেতু একটা প্যাকেটে একসাথে ছিল, বৌনি সব ভাগ করে করে সবাইকে বুঝিয়ে দিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের দাম্মি, মানে হচ্ছে আমার বোনের নিজের ঠাম্মি, আর উনি কিন্তু কার্তিক মাসটা জুড়ে এখানেই থাকেন। আর দেশের যে ব্লগটা ছিল সেখানেও তোমাদের বলেছিলাম গোটা কার্তিক মাস জুড়ে কিন্তু ওরাও কীর্তন করে থাকে বিকেলবেলা সন্ধ্যেবেলা আর কি। তারপর সবাই গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। ভোরবেলা জ্যাম না থাকার কারণে আর গাড়ি ঘোড়া কম হওয়ার কারণে ফাঁকা রাস্তা পেয়ে আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তবে ফেরার সময় কিন্তু আমরা বিশাল জ্যাম পেয়েছি, আর ফিরতে ভীষণ দেরিও হয়ে গিয়েছিল। আসলে আমাদের বেরোতেও তো অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কি আর বলবো। আমাদের না সবার প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, 9টা বেজে পেরিয়ে গিয়েছিল, তাদের জন্য টুকটাক খাওয়া দাওয়া হলো। এরপর এখানে চা পকোড়া টকোড়া খেয়ে আমরা ভাই বোনেরা তো চাউমিন শেয়ার করে খেয়েছিলাম, সব খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, আর বেশিক্ষণ এখানে বসে টাইম কাটানো যাবে না। রাস্তাটা এত জ্যাম ছিল কি বলবো, আর আমরা তো বেরোতেই পারছিলাম না ওখান থেকে। বাগুইহাটি পৌঁছাতেই 12টা বেজে গিয়েছিল। তারপর তো আমার মা বাবাদের বাড়িও যাওয়ার ছিল, অনেকটাই দূর। চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। টাটা, বাই বাই।